নমস্কার। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা গতকাল যেখান থেকে শেষ করেছিলাম যে ডিরোজিওর যে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তার শেষ পরিণাম কি হলো সেইটা নিয়ে। শেষ পরিণাম বলতে গেলে সেই ডিরোজিও থেকেই শুরু করতে হয়। ডিরোজিওর আচার-আচরণ হিন্দুরা, হিন্দু সহ কলেজের কর্মাধ্যক্ষ বোর্ডে যারা ছিলেন তারা সকলেই বুঝতে পারেন ডিরোজিও এই সমস্ত কিছুর মূলে। অর্থাৎ হিন্দু ছেলেগুলো যে পাগলের মতো আচার-আচরণ করছে, নিষিদ্ধ মাংস ভক্ষণ করে তার হাড় ছুঁড়ে দিচ্ছে হিন্দু বাড়িতে, বা আরো যেসব কাজগুলো করছে, পৈতেতে নোংরা জিনিস লাগাচ্ছে, এই সমস্ত কিছুর মূলে হচ্ছে ডিরোজিও। ডিরোজিও যে শিক্ষা দিয়েছে তাদেরকে, সেই শিক্ষাই তাদের ভেতরে বিষ প্রভাব তৈরি করেছে, যার ফলে ছেলেগুলো এইরকম কাণ্ড কারখানা করছে। তাই ডিরোজিওকে সরানো, ডিরোজিও সরেও যান। ডিরোজিও সরে যান এবং ডিরোজিও সরে যাওয়ার পর একটা কাগজ বের করেন, কিন্তু সে কাগজ বেশি দিন চলেন, ডিরোজিও মারাও যান। 1831 মারা যান ডিরোজিও। ডিরোজিও মারা যাবার পর এই গোষ্ঠী, এই ইয়ং বেঙ্গলের যে এই 14-15 জন এই যে ছেলে যারা ছিল, এরা দিশাহারা হয়ে যায় অনেকটা। কি করবে না করবে এরা বুঝে উঠতে পারেনি। এর মধ্যে হয় কি, এই ছেলেগুলো সবই কম বয়সী ছেলে, এদের বাড়ির যে অভিভাবক গার্জেন তাদের প্রবল চাপ, সমাজের চাপ, এরা অনেকটা কোণঠাসা গোছের হয়ে যায়। এরা বেশি চেঁচামেচি করার সুযোগ পায়নি। কেউ কেউ যদি না গুরুত্ব দেয় তাহলে সে কোথায় যাবে? গুরুত্ব না পেয়ে পেয়ে এরা ক্রমশ ঝিমোতে শুরু করে। এর মধ্যে হয় কি, 1835 নাগাদ এই ছেলেগুলোর আরেকটা ব্যাপার হয়েছিল। ইয়ং বেঙ্গলকে এই যেমন করে ডিরোজিওকে সরানো হলো কলেজ থেকে, তেমনি এদের বাবারাও বা এই অভিভাবক গোষ্ঠী এই ছেলেগুলোকেও কলেজ থেকে সরানোর ব্যবস্থা করে। এরা অধিকাংশই এরপরই স্বভাবতই করবেটা কি, এরা যেহেতু ভালো ইংরেজি জানতো, আগের দিন বলেছি এই ছেলেগুলো প্রায় প্রত্যেকেই ভালো ইংরেজি জানতো, তাই সহজেই তারা সরকারি চাকরি পেয়ে যায়, সরকারি চাকরি নিয়ে নেয়। সরকারি চাকরি নিয়ে তারা সংসারেতে মন দেয়, সংসারী গোছের হয়ে যায়। ঘরে বাইরে কোনটাতে এই মানুষগুলো সংসারী গোছের হয়ে যায়। তারপরও একাডেমিক অ্যাসোসিয়েশন চলেছে 1839 সাল পর্যন্ত। অর্থাৎ ডিরোজিও মারা যাবার পরও একাডেমিক অ্যাসোসিয়েশন আরো কন্টিনিউ হয়েছে প্রায় 8 বছরের মতো হয়েছে। সপ্তাহে রবিবার দিন করে এরা একবার করে মিটিংয়ে বৈঠকে বসতো এই ছেলেগুলো, এবং ওই বিপ্লবী সব বিভিন্ন কাজকর্ম, হিন্দু সমাজ এই হয়ে যাচ্ছে, হিন্দু সমাজ ওই হয়ে যাচ্ছে, হিন্দু সমাজকে এই করতে হবে, ওই করতে হবে, এইসব আলোচনা হতো। হতে 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 তারপরে আর 1839-এর পর আর এদের কোনো আর খবর ছিল না। এরা ক্রমশ হারিয়ে যায়, একাডেমিক অ্যাসোসিয়েশন উঠে চলে যায়, একাডেমিক অ্যাসোসিয়েশন উড়ে যায়। এখন ঠিক এক্সাক্ট কি হলো, এই ছেলেগুলোর ঠিক কি হলো এইটা বলা দরকার। কৃষ্ণমোহন পাশের বাড়িতে গরুর হাড় ছুঁড়েছিল, সেই জন্যে সমাজ তাকে বিধান দিয়েছিল কৃষ্ণমোহনকে প্রায়শ্চিত্ত করতে হবে। বাউন হয়ে প্রথম তো নিষিদ্ধ মাংস ভক্ষণ, তারপর বাউনের বাড়িতে এরম ছোঁড়া, হিন্দু বাড়িতে এরম ছোঁড়া, এর জন্য তাকে প্রায়শ্চিত্ত। কৃষ্ণমোহন অস্বীকার করে, অস্বীকার করার জন্য কৃষ্ণমোহনকে সমাজচ্যুত করা হয়। কৃষ্ণমোহন সমাজচ্যুত হওয়ার পর সমাজে তার জায়গা আর হলুনি। তখন খ্রিস্টান মিশনারিরা, উইলিয়াম কেরির মতো লোকেরা তাকে লুপে নেয় এবং কৃষ্ণমোহন খ্রিস্টান হয়। অর্থাৎ কৃষ্ণমোহন যে কিনা নাস্তিক ছিল, তার গতি হয় খ্রিস্ট ধর্মে বিশ্বাসের মধ্যে দিয়ে, অর্থাৎ কৃষ্ণমোহন খ্রিস্টান হয়। সেকালে কৃষ্ণমোহনের নাম হয়েছিল কানা কেষ্টা, ঘর মজানো কেষ্টা, হ্যাঁ, ইত্যাদি আরো কতগুলো নাম তার বেরিয়েছিল। এই কৃষ্ণমোহনের কাজ হয়ে দাঁড়ালো হিন্দু সমাজের গরিব, হতভাগা, অভদ্র, ইতর মানুষগুলোকে টেনে নিয়ে গিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন। যদিও কৃষ্ণমোহন খুব একটা সফল হয়নি। ওই যেমন করে উইলিয়াম কেরি ব্যর্থ, কৃষ্ণমোহনও ব্যর্থ। কিন্তু কৃষ্ণমোহন নিজের নামটাকে খারাপ করলো। কৃষ্ণমোহন পরিচয় দিত শেষ পর্যন্ত সে হচ্ছে, তাকে যতই সকলে বলুক খানাকেষ্টা, সে নিজেকে পরিচয় দিত সে হচ্ছে এই বাউন খ্রিস্টান। এই জিনিসটা খুব মজার ব্যাপার, বাউন খ্রিস্টান, অর্থাৎ সে বাউন এবং খ্রিস্টান, এভাবে পরিচয় দিত। কৃষ্ণমোহন গেল। এর পরের জন হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। দক্ষিণারঞ্জনও সেকালে নিজেকে নাস্তিক বলে প্রমাণ দিতেন। নাস্তিকের অগ্রগণ্য, নাস্তিকদের অগ্রগণ্য, সবার থেকে সেরা নাস্তিক সে। এই দক্ষিণারঞ্জনও দেখা গেল ডিরোজিওর অবর্তমানে সে তিলক কেটেছে মাথায়, তিলক কেটে সে বৈষ্ণব হয়েছে। সে বৈষ্ণব হয়ে সে এখন থেকে গঙ্গা জলের পবিত্রতায় বিশ্বাস করে, হ্যাঁ,
হিন্দুর থেকেও সে বেশি হিন্দু, ভগবানের নাম স্মরণ করে সবসময়। এই দক্ষিণারঞ্জনেরও বিপ্লব শেষ হলো বর্ধমানের রানী বললে ভুল হয়, বর্ধমানের বিধবা রানী বসন্ত কুমারীকে বিয়ে করার মধ্যে দিয়ে। দক্ষিণারঞ্জনের ভাষায় এই বিয়েটা হচ্ছে মানে সব থেকে আধুনিক কাজ সেকালে, কারণ বিধবা বিবাহ তখনও প্রচলন হয়নি। সে বিধবা বিবাহ করেছে, শুধু তাই নয়, এটা অসবর্ণ বিবাহ এবং রেজিস্ট্রি বিবাহ। অর্থাৎ বিদ্যাসাগরের থেকে সে এক ধাপ এগিয়ে, সে আগেই এই কাজটা করলো। দক্ষিণারঞ্জন বসন্ত কুমারীকে বিয়ে করলেন, যে বসন্ত কুমারী বিধবা ছিল। অর্থাৎ বিধবা বিবাহের মধ্যে দিয়ে দক্ষিণারঞ্জনের কাজ শেষ হলো। কিন্তু কাজ এখানেই শেষ হলো না, দক্ষিণারঞ্জনের কাজ আরো বাকি ছিল। দক্ষিণারঞ্জনের কাজ কি বাকি ছিল? 1857 মহাবিদ্রোহ ঘটে। মহাবিদ্রোহতে এই দক্ষিণারঞ্জন ব্রিটিশ সরকারের পক্ষে গিয়ে দাঁড়ায় এবং বিদ্রোহীদের সুলুক সন্ধান বলে দেয়। সেই জন্য লর্ড ক্যানিং এর কাছ থেকে দক্ষিণারঞ্জন পুরস্কার পায়। কি পুরস্কার? না অযোধ্যায় তালুকদারি। সেখানেই সে বসন্ত কুমারীকে নিয়ে যায়। এরপরেও বিপ্লব এখানেই শেষ হয়নি, আরো আছে। দক্ষিণারঞ্জন তো এই কাজটা করলেন, কিন্তু দক্ষিণারঞ্জন এই বসন্ত কুমারীর পেটে একটি ছেলে হয়, দক্ষিণারঞ্জনের ছেলে। দক্ষিণারঞ্জন সেই ছেলের জন্য একটি ভালো মেয়ে, বা যাকে বলে সতীলক্ষ্মী মেয়ে খোঁজেন এই অযোধ্যাতেই, এবং বাউন মেয়ে খুঁজে তার সঙ্গে বিয়ে দেন। এই হচ্ছে দক্ষিণারঞ্জনের শেষ পরিণাম। আচ্ছা, দক্ষিণারঞ্জন যাওয়ার পর হলো এবার কারা আছে? প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র জীবনের প্রথম ভাগে ওই সকলের সঙ্গে মিলে গরুর মাংস চিবোনো এইসবগুলো সবই করেছেন। গরুর মাংস ভক্ষণ, এটে যা যা হয়, যত নিন্দনীয় কাজ সব করেছেন। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করছেন, প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠানে প্যারীচাঁদ উপস্থিত ছিলেন এবং বিদ্যাসাগরের সঙ্গে তিনি ছিলেন, বিধবা বিবাহের পক্ষে তিনি কথা বলতেন। এই প্যারীচাঁদ পরবর্তী জীবনে প্রেত চর্চায় মনোনিবেশ করবেন। অর্থাৎ দেখা যাবে তিনি প্রেত চর্চা করেন, এবং তার স্ত্রীও সতী ছিল। এই সতীর ব্যাপারটা পরে আসছি। প্রেত চর্চায় মনোনিবেশ করবেন। তার স্ত্রী বামাকালী প্রত্যেক দিন দুপুরবেলা তার কাছে আসতো। এগুলো তার লেখার মধ্যে পাওয়া যায়, বিভিন্ন লেখাতে পাওয়া যায়, বামাকালী আসতো। তিনি প্রেত চর্চায় মনোনিবেশ করেন প্যারীচাঁদ মিত্র, এবং তিনি এই বয়সে গিয়ে তিনি বোঝান সতীর মাহাত্ম্য কোথায়। অর্থাৎ প্রত্যেকটা স্ত্রীলোকের সতী হওয়া যে দরকার সমাজ সংসার রক্ষা করার জন্য, এটা প্যারীচাঁদের মূল বক্তব্য ছিল সেকালে লেখার মধ্যে। শুধু কি তাই, বিদ্যাসাগরের বিধবা বিবাহকে কটাক্ষ করে তিনি বলেন, প্রকৃত সতী নারী কি কখনো বিধবা হওয়ার পর আবার বিয়ে করতে পারে? সতী কখনোই বিয়ে করবে না, সতী হয়। এইগুলো প্যারীচাঁদ বলেন। প্যারীচাঁদ এইসব বললেন বলে তিনি সেই শেষ পর্যন্ত হিন্দু সমাজেরই একটি অংশ হয়ে গেলেন। আচ্ছা, শিবচন্দ্র বলে আরেকজনের কথা জানা যায়। হ্যাঁ, তিনি দেখা যায় এই এর অবর্তমানে কি নাম, এই ডিরোজিওর অবর্তমানে তিনিও হিন্দু ধর্ম বিহিত কাজকর্মের দিকে মন দেন। রামতনু লাহিড়ী প্রকাশ্যে এই করেছিলেন, পৈতে ত্যাগ করেছিলেন, কিন্তু বাড়িতে বউয়ের চাপেতে, স্ত্রীর চাপে তিনি বাড়ি রান্নার কাজেতে পাচক বাউন ঠিক করেন এবং নিজের মেয়ের বিয়ে একটা ব্রাহ্মণ বংশেই দেন। এ তো গেল এদের কথা। মাধবচন্দ্র মল্লিক যিনি বলতেন ডাউন টু হিন্দুইজম, অর্থাৎ হিন্দু ধর্মকে ধ্বংস করো, সেই মাধবচন্দ্র মল্লিক আবার বাড়িতে বড় করে দুর্গাপুজো করত। এদের প্রত্যেকের এই যে দুর্গাপুজো করা, এই যে বিধবা বিবাহের বিরুদ্ধে কথা বলা, এই সতী প্রথার পক্ষে কথা বলা, প্রেত চর্চা করা, বা আরো যা যা হয়, এই প্রত্যেকটি কাজ হচ্ছে ডিরোজিওর শিক্ষার বিপরীত। ডিরোজিও ঠিক এর বিপরীত শিক্ষা দিয়েছিলেন। ডিরোজিওর কাছে ইউরোপীয় শিক্ষাটার মূল কথাই হচ্ছে কি, এই যে বিবাহ টিবাহ এগুলো হচ্ছে এক ধরনের মানে ভুয়ো জিনিস, বিবাহের কোনো ব্যাপার নয়, তোমার যাকে পছন্দ হবে তার সঙ্গে তুমি থাকবে, এটা হচ্ছে ইউরোপীয় শিক্ষা। এই শিক্ষার বিরুদ্ধে এরা ডিরোজিও দিয়েছিলেন, কিন্তু এরা ক্রমশ দেখা গেল হিন্দু সমাজের কাছাকাছি আসছে। এই তো গেল এই যারা ইয়ং বেঙ্গলের লোক ছিল তাদের সবার কথা বলা হলো নি, সবারই পরিণাম একরকম হয়েছিল এমন না, কেউ অন্যরকম ছিল। এই যেমন রাধানাথ সিকদার শেষ জীবন পর্যন্ত গোমাংস পছন্দ করতো, শুধু তা নয়, গোমাংস খাওয়ার জন্য তার একটা রোগও হয়েছিল, তাতেই সে মারা যায়। কিন্তু সবাই এইরকম যে হয়েছিল এমন না, কিন্তু বেশিরভাগেরই গতিপথ হয়েছিল হয় হিন্দু ধর্মের দিকে, নয় ব্রাহ্ম মতামতের দিকে তারা চলে যায়। এখন এ তো গেল ইয়ং বেঙ্গলের যে পরিণাম সেইটা।
কিন্তু ইয়ং বেঙ্গলও কি হিন্দু সমাজের জন্য কিছু করেছিল। যে হিন্দু সমাজ আজকে দাঁড়িয়ে আছে, হিন্দু বলে যারা পরিচয় দেয়, তাদের জন্য ইয়ং বেঙ্গল করেছিল। কি করেছিল ইয়ং বেঙ্গল? এগুলো বইয়েতে লেখা থাকে না। বইয়েতে লেখা থাকে না, তাই মন দিয়ে এগুলো শুনতে হবে। ইয়ং বেঙ্গল কি করেছিল? ডিরোজিও চলে গেল, ইয়ং বেঙ্গল নিজেদের মতো চাকরি খুঁজলো, নিজেদের মতো বিপ্লব, সব শেষ হলো, বিয়ে থা করে সংসার টংসার করে সব এক হয়ে গেল। সেই সময় দেখা গেল খ্রিস্টান মিশনারিরা কলকাতা শহরে বেশ ভালো রকম জাঁকিয়ে বসেছে। তারা লোককে খ্রিস্টান করতে চায়। তখন দেখা গেল এই কম বয়সী ইয়ং বেঙ্গল ছোকরা আর হিন্দু কাকা দুজন পাশাপাশি বসেছে। একটা কাল্পনিক কথা বলছি। অর্থাৎ কাকা জানতে চাইছে ভাইপোর কাছ থেকে যে ভাইপো, খ্রিস্টানরা তো সব খ্রিস্টান করে দেবে, কি হবে এখন তাহলে? তখন ইয়ং বেঙ্গলই বুদ্ধি দিল। কি বুদ্ধি দিল? যে বইটা পড়ে আমরা এরকম পাগলামিটা করেছিলাম সেদিন, সেই বইটাই হচ্ছে বড় অস্ত্র। অর্থাৎ কি বই? বইটার নাম হচ্ছে এজ অব রিজন। এজ অব রিজন। এই বইটা ছেলেদের হাতে তুলে দেওয়া হোক, মানে যারা যারা এই খ্রিস্টান মিশনারিদের কাজ যাচ্ছে এদের হাতে দেওয়া হোক। এই বইটা টম পেইনের লেখা এজ অব রিজন বইটা হাতে দেওয়া হোক। অর্থাৎ ইয়ং বেঙ্গল ভাইপো হিন্দু কাকাকে বুদ্ধি দিচ্ছে টম পেইনের এজ অব রিজন বইটা লোকের হাতে হাতে তুলে দেওয়া হোক। কি হবে তাতে? হিন্দু কাকা জানতে চায়। হিন্দু কাকা বলে এই বইটা ছড়িয়ে দিতে পারলি খ্রিস্টান মিশনারিরা জব্দ হয়ে যাবে। কেন না? এই বইতে নাস্তিকতা শেখানো হয়। সব নাস্তিক হয়ে গেলে খ্রিস্টান মিশনারি কিচ্ছু করতে পারবে না। সেই রকমই কাজ হলো। অর্থাৎ টম পেইনের বই এবার ঘরে ঘরে ছড়ানোর ব্যবস্থা করা হলো, হিন্দুরা ছড়াতে শুরু করলো। খ্রিস্টান মিশনারিরা যখন পারলুনি, তখন তারা বলল একই কথা, ব্রাহ্মদের বেলা যেটা বলেছিল এই একই কথা বললো, যে আমরা ভেবেছিলাম এই অ্যাংলো ইন্ডিয়ান এই যে খ্রিস্টান এই ডিরোজিও তার ছাত্রদের মধ্যে নাস্তিকতা ছড়িয়ে আমাদের উপকার করছে, রামমোহন ব্রাহ্ম ধর্ম তৈরি করে, ব্রাহ্ম সমাজ তৈরি করে আমাদের উপকার করছে। আসলে এরা কেউ আলাদা নয়, এরা সব ঘুরে ফিরে সবাই হিন্দু। অর্থাৎ রাম সীতায় বিশ্বাস করা হিন্দু, আর বায়রন টম পেইনের বই পড়া হিন্দু, ব্রাহ্ম আদর্শের ধবজাধারী হিন্দু, এরা প্রত্যেকেই হচ্ছে হিন্দু, এবং এরা সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছে। খ্রিস্টান মিশনারিরা সফল হলুনি, এবং শেষ পর্যন্ত বিষোদগারী ইয়ং বেঙ্গলের বিরুদ্ধেও তারা করেছিল। ইয়ং বেঙ্গল সম্পর্কে শেষ কথা একটা কথাই বলতে হয়, পাশ্চাত্য শিক্ষায় এরা হচ্ছে পথভ্রষ্ট একদল যুবক। পাশ্চাত্য শিক্ষা অনেকেই গ্রহণ করে, কিন্তু তার সঙ্গে দেশীয় শিক্ষার যদি কিছুমাত্র সংস্পর্শ থাকে, তাহলে পাশ্চাত্য শিক্ষা কখনো বিষময় হয় না। কিন্তু শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা সেটা বিষের মতো কাজ করে। কাউকে যদি শেখানো হয় তুমি কোথাও মেয়ে ছেলে না পেলে বাড়ির মাকেই তুমি সঙ্গে নিয়ে থাকবে, তাহলে সেই শিক্ষা তার মায়ের জন্য খুব খারাপ হয়। যদি তাকে শেখানো হয় কোথাও মেয়ে ছেলে না পেলে নিজের বোনটাকে নিয়ে থাকবে, তাহলে সেটা বোনের জন্য সর্বনাশের কারণ হয়। তো এই জিনিসগুলো এই ডিরোজিওর মাথা থেকে বেরিয়েছিল। ডিরোজিও শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা, যদিও ডিরোজিও যে শিক্ষা দিতেন সেই শিক্ষা কিন্তু প্রেসিডেন্সি কলেজ, আজকে যেটা প্রেসিডেন্সি কলেজ বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা সেকালের হিন্দু কলেজের এটা সিলেবাস ছিল না। ডিরোজিও সিলেবাসের বাইরে গিয়ে এগুলো বলতেন বা শেখাতেন। তো তারা শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে হিন্দু সমাজে ফিরে আসেন, কিন্তু ইতিহাসে তাদেরকে ইয়ং বেঙ্গল বা স্বপ্নদর্শী যুবক, প্যারিচাঁদ তো আবার বলেছেন ইয়ং ক্যালকাটা ইত্যাদি বিভিন্ন। আচ্ছা, সে আর একটা কথা বলার দরকার আছে। এই রাধাকান্ত দেব সতীদাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সতীদাহের বিরুদ্ধে সই সংগ্রহ করছেন, রামমোহনের বিরোধিতা করছেন বলে সেকালে ইয়ং বেঙ্গল তাকে গাধাকান্ত বলতো। ইয়ং বেঙ্গলের একজন সদস্য প্যারিচাঁদ মিত্র নাকি, যাই হোক, তাকে গাধাকান্ত বলতো। কিন্তু দেখা গেল রাধাকান্ত 1867 মারা যাওয়ার সময় এই ইয়ং বেঙ্গলই তার প্রশংসা করে প্যারিচাঁদ মিত্র ভাষণ দেন, যে মানে রাধাকান্ত সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছিল হিন্দু সমাজ ক্রমশ আধুনিক হচ্ছে। ইয়ং বেঙ্গল একটু আগে, ব্রাহ্ম সমাজ একটু আগে, বাকি হিন্দুরাও ধীরে ধীরে সেই পথেই হাঁটছে, এবং ধীরে ধীরে তারা বা ইয়ং বেঙ্গল আর হিন্দু সমাজ ক্রমশ এক জায়গায় মিশে গেল। এখন এই যে মিশে যাওয়ার পর্ব, এইখানে আরেকটি কথা বলা যায়। ভিডিওটা আবার শেষ হয়ে আসছে, শেষ অংশে আরো কটা কথা।
এই যে ইয়ং বেঙ্গল এত কাণ্ড করলো, এদের পক্ষে একটা যুক্তি সেকালে ছিল। সেই যুক্তিটা কি, আমরা এত খারাপ, তারা বুড়ো বয়সে এই কথাগুলো বলতো, আমরা এত খারাপ কাজ করেছি তো, হিন্দুরা বলে। তো হিন্দুরা যে নিজেরা কি করতো সেটা তারা কখনো বলে কি? বলেনি। কি তারা করতো? বলছে হিন্দুরা দুর্গাপুজো করে কলকাতায়। সেই দুর্গাপুজোয় সাহেবদেরকে নিমন্ত্রণ করে ডাকে। আর সেই সাহেবদেরকে নিমন্ত্রণ করে তারা সাহেবদের জন্য গরুর মাংস রান্না করার ব্যবস্থা করে। নিজেরা হয়তো খায়নি, কিন্তু সাহেবদের জন্য এগুলো করে। তা বাড়ির মধ্যে, হিন্দু বাড়িতে কি করে গরুর মাংস রান্না হয়? আবার বলি, ইয়ং বেঙ্গল বলছে হিন্দুরা নিজেরা গরুর মাংস খায়নি, এটা সত্যি কথা, কিন্তু কি করে বাড়ির মধ্যে সাহেবদের জন্য গরুর মাংস রান্না হয়, এই জিজ্ঞাসাটা তারা করতো। এবং এইখান থেকে ইয়ং বেঙ্গলকে একটা যুক্তি সাজানো হয় যে দ্বিচারিতা, হিন্দু সমাজের দ্বিচারিতা, বা আরো অন্যান্য দ্বিচারিতা, বাড়িতে বউ আছে আবার বাইরে আর একটা করে রাখা, এইসব দ্বিচারিতার বিরুদ্ধেই নাকি ইয়ং বেঙ্গলের উত্থান। তারপরেও বলতে হয় যে কেউ ভুল করেছে, কারো একটা ভুল আছে, সেই ভুলটাকে দেখিয়ে নিজে ভুল করার কোনো যুক্তি হয়নি। কারো ভুলটা যদি ভুল মনে হয় তাহলে সেই ভুলটা না করাই ভালো নতুন করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাল আসবো নতুন একটি বিষয় নিয়ে।